নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের অনুষ্ঠানে যোগদানের জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আমি রাজীব ঘোষ। শ্রোতা বন্ধুরা, আজকে আপনাদের সামনে হাজির করব আরেক স্বনামধন্য সাহিত্যিককে। তার নাম প্রফুল্ল রায়। বাংলা সাহিত্যে প্রফুল্ল রায় সুনীল গঙ্গোপাধ্যায় আর শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সমসাময়িক সাহিত্যিক। তাঁর জন্ম 1934 সালে অবিভক্ত ভারতের ঢাকা জেলার বিক্রমপুর মহকুমার আটপাড়া গ্রামে। বাংলা বিভাগের পর 1950 সালে উদ্বাস্তু শরণার্থীর বেদনা আর তকমা নিয়ে যুবক প্রফুল্ল পা রাখেন এক সদ্য স্বাধীন দেশে। সেই দেশ ততক্ষণে দেখে ফেলেছে দেশ বিভাগের সাম্প্রদায়িক দাঙ্গা, শত শত মৃত্যু, গণধর্ষণ, ভিটে জমি হারা হয়ে মানুষের সর্বশান্ত হওয়ার সেই লজ্জাজনক অধ্যায়। প্রফুল্ল রায়ের নিজের কথায়, আমার ছেলেবেলায় এদেশে স্বাধীনতার জন্য মরণপণ সংগ্রাম দেখেছি শত শত শহীদের আত্মত্যাগ, সমস্ত দেশের কারাগারগুলিতে এবং আন্দামানের সেলুলার জেলে ক্ষয়ে ক্ষয়ে শেষ হয়ে গেছে মুক্তিযুদ্ধের শত সহস্র সেনানী। দেখেছি 42-এর আগস্ট আন্দোলন, দ্বিতীয় মহাযুদ্ধ। মহাসমর এদেশে হয়নি, 2-4টে ছুটকো ছাটকা বোমা পড়েছে এই পর্যন্ত, কিন্তু তার বিষ ছড়িয়ে পড়েছে সমাজের সকল স্তরে। মহাযুদ্ধের হাত ধরে এসেছে কালোবাজারি, মজুতদারি, নিত্য প্রয়োজনীয় জিনিসের কৃত্রিম অভাব তৈরি করার চেষ্টা। চোখের সামনে দেখেছি মুনাফালোভীদের চক্রান্তের সৃষ্ট 50-এর মহামন্বন্তর। লক্ষ লক্ষ অন্নহীন ক্ষুধার্ত মানুষ মাছির মতো অনাহারে অস্থি চর্মসার হয়ে মরে গেছে। যুদ্ধ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এসে গেল দাঙ্গা, গণহত্যা, ধর্ষণ, আগুন। কলকাতা, নোয়াখালী, বিহার, লাহোর, অমৃতসর জুড়ে শুধু হত্যা আর হত্যা। পৃথিবী বোধহয় এমন বিভীষিকা আগে আর দেখেনি। আরও কয়েক লক্ষ অসহায় নিরীহ মানুষের মৃত্যু হল, লুট হয়ে গেল হাজার হাজার তরুণী। তাদের বেশিরভাগকেই ধর্ষণ করে খুন করা হলো, বাকিদের করা হলো ধর্মান্তরিত। অবশেষে দেশভাগের চড়া দামে এলো স্বাধীনতা। বাংলা, পাঞ্জাব এবং সিন্ধু প্রদেশের প্রায় 1.5-2 কোটি মানুষ বহু পুরুষের ঘর ভদ্রাসন ফেলে শুধু প্রাণটুকু নিয়ে সীমান্তের এপার থেকে ওপারে এলো, এপার থেকে গেল ওপারে। স্বাধীনতার পর 61 বছর পার হয়ে গেছে, কিন্তু দেশভাগের জের কাটেনি। সেই সময় প্রাণ বাঁচিয়ে দুবেলা খাবারের জন্য কিছু টাকা রোজগার করার সর্বগ্রাহী চিন্তা, আর তারই মাঝে অর্থলোভী মুনাফাবাজদের হৃদয়হীন মনুষ্যত্বহীন কার্যকলাপ দেখতে দেখতে কখন যেন তিনি পরিণত হয়েছেন গল্প লেখকে। নেহাতি এক প্রতিষ্ঠিত সাহিত্যিকের চ্যালেঞ্জের উপযুক্ত জবাব দেবার জন্যে। সেটা হলো 1954 সাল। তারপরে এই নতুন দেশ ভারতবর্ষকে আবিষ্কার করতে তিনি ঘুরে বেরিয়েছেন উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিমে। বেশ কিছুদিন কাটিয়েছেন নাগাল্যান্ডে, কাটিয়েছেন উপবাসীদের মধ্যে। মাঝে মাঝে আসতেন কলকাতায়। সম্পাদকদের অনুরোধে 6-7টি গল্প লিখে দিয়ে আবার উধাও হতেন। সেগুলো কোথায় বেরোতো, কবে বেরোতো, তার হদিশ থাকতো না তার কাছে। প্রকাশিত সংখ্যাগুলো সংগ্রহ করে রাখাও হতো না অনেক ক্ষেত্রে। এইভাবে নাকি হারিয়ে গেছে তার অনেক লেখা। ভাবা যায়। 1956 সালে তার প্রথম উপন্যাস প্রকাশিত হয়, যখন তিনি নাগাল্যান্ডবাসী। তারপর থেকে 2025 সালে 90 বছরে মৃত্যুর আগে পর্যন্ত তিনি লিখেছেন 150-টিরও বেশি বই। তাঁর লেখা এতই জীবনমুখী আর সমাজমুখী ছিল যে বহু চলচ্চিত্র আর টিভি সিরিজ তৈরি হয়েছে
তাঁর লেখা গল্প উপন্যাস নিয়ে, যেমন এখানে পিঞ্জর, বাঘবন্দি খেলা, বাঘ বাহাদুর, মন্দ মেয়ের উপাখ্যান, মোহনার দিকে ইত্যাদি আরও বেশ কিছু, সব মিলিয়ে প্রায় ৪৫টি বাংলা বা হিন্দি চলচ্চিত্র বা টিভি সিরিয়াল তাঁর গল্প উপন্যাস থেকে ছবির পর্দায় রূপান্তরিত হয়েছিল। বঙ্কিম পুরস্কার, একাডেমি পুরস্কার সহ আরও বহু পুরস্কারে প্রফুল্ল রায় ভূষিত হয়েছেন তাঁর জীবদ্দশায়। শ্রোতা বন্ধুরা, আজকে প্রফুল্ল রায়ের যে গল্পটি দিয়ে তাঁর সাহিত্য কীর্তিকে আপনাদের সামনে নিয়ে আসব, সেটি তাঁর দেজ পাবলিকেশনসের দ্বারা সংকলিত 50টি শ্রেষ্ঠ গল্পের অন্তর্গত গল্প শিকড়। এই গল্পটি নির্বাচনের কারণ হল, আমার এই প্রবাসী জীবনে যে কথা বারে বারে ফিরে আসে মনে, তা হল শিকড়ের উৎসের কথা। কোথায় রয়েছে আমাদের শিকড়? আমরা কি সত্যি উদ্ভিদ যে শিকড় নিয়ে জন্মেছি, নাকি আমরা মুক্ত আকাশে উড়ে চলা পাখি? আমার একটি সদ্য প্রকাশিত কবিতায় এই প্রশ্ন ফিরে এসেছে। তাই বলতে দ্বিধা নেই যে এই শিকড়হীনতার বা বলা যায় এক প্রজন্মের আপেক্ষিক ভাবনায় যেটাকে শিকড়হীনতা বলে মনে হয়েছে, সেটাকেই যে বর্তমান সময়ের চোখে বিশ্ব দরবারে হাজির থাকার হাতছানি বলেও মনে করা যায়। এই যে দ্বন্দ্বটা, এইটাকে ধরে রাখার এই গল্পটিকে নিয়েই শুরু করছি। প্রফুল্ল রায়ের সাহিত্য কীর্তির প্রথম অবগাহন আপনাদের সামনে। তাই আজকের পাঠ প্রফুল্ল রায়ের গল্প শিকড়। জানলার পাশে একান্ত নিজস্ব ইজি চেয়ারটিতে আধশোয়া ভঙ্গিতে শরীর ছড়িয়ে দিয়ে চা খাচ্ছিলেন রাজমোহন। 10 বছর আগে রিটায়ার করেছেন। তারপর থেকে এভাবে চা খাওয়া তাঁর এক প্রিয় অভ্যাস। দোতলার এই জানলা দিয়ে পূব এবং দক্ষিণের অনেকটা দূর পর্যন্ত দেখা যায়। 80 ফিট চওড়া একটা রাস্তা সোজা পূব দিকে চলে গেছে। দক্ষিণে বড় একটা পার্ক। এই দুটো দিক কোনো দিনই বন্ধ হওয়ার সম্ভাবনা নেই। পার্ক সার্কাসের এই অঞ্চলটা এখনও বেশ নিরিবিলি আর খোলামেলা। চারিদিকে প্রচুর পাখি এবং গাছপালা। তবে কতদিন গাছ আর পাখিটাকি দেখা যাবে জোর দিয়ে বলা যায় না। কেননা কলকাতার অন্য সব পাড়ার মতো কনস্ট্রাকশন কোম্পানিগুলোর নজর এখানেও এসে পড়েছে। যেভাবে কড়কড়ে নতুন নোটের বান্ডিলে অ্যাটাচি কেস বোঝাই করে তারা হানা দিচ্ছে, যাদের জমি জায়গা বা ছোটোখাটো বাড়ি আছে তাদের মাথা ঘুরে যাওয়াই স্বাভাবিক। পূব আর উত্তর দিকটা বাদ দিয়ে পশ্চিম এবং দক্ষিণে এর মধ্যেই পুরনো বাড়ি ভেঙে হাই রাইজ অ্যাপার্টমেন্ট হাউস উঠতে শুরু করেছে। এভাবে চললে আর কতকাল? 5-7 বছরে বাক্স টাইপের আমেরিকান আর্কিটেকচারে এপাড়াও ছেয়ে যাবে। একজন বড় প্রমোটার বার কয়েক রাজমোহনের কাছেও ঘুরে গেছে। 10 কাঠা প্লটের মাঝখানে তাঁর এই দোতলা বাড়িটা ভেঙে তারা 8 তলা হাই রাইজ তুলে একটা গোটা ফ্লোর তো দিতে চেয়েছেই, সেই সঙ্গে নগদ যা দিতে চেয়েছে সেটা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখলে পরের 5 জেনারেশনকে কিছু করতে হবে না, পায়ের ওপর পা তুলে জীবন কাটিয়ে দিতে পারবে। রাজমোহন প্রথম দিনেই না বলে দিয়েছিলেন, কিন্তু লোকটার অসীম ধৈর্য। তারপরও 3-4 বার এসে ধর্ণা দিয়েছে। শেষ পর্যন্ত রূঢ়ভাবে তাকে তাড়িয়ে দিতে হয়েছে। তিনি এখানে হাই রাইজ তুলতে দেবেন না। রাজমোহনের এই সিদ্ধান্ত মনীষকে খুশি করতে পারেনি। মনীষ তাঁর একমাত্র ছেলে। সে বোঝাতে চেয়েছিল এত ছোট বাড়ি এবং চারপাশে এতটা ফাঁকা জায়গা ফেলে রাখার মানে হয় না। তাছাড়া অতগুলো টাকা ফিরিয়ে দেওয়ার মধ্যে গোয়ার্তুমি থাকতে পারে, দূরদর্শিতা নেই। ছেলের এসব কথার উত্তর দেওয়া প্রয়োজন বোধ করেননি রাজমোহন।
তবে তিনি জানেন তাঁর মৃত্যুর পর খুব দেরি করবে না মনীষ। 2 মাস কাটতে না কাটতেই নিজে গিয়ে কনস্ট্রাকশন কোম্পানিগুলোকে ডেকে আনবে। গাছপালা, পাখি, নির্জনতা এসব ব্যাপারে তার বাজে সেন্টিমেন্ট নেই। দেশভাগের 1 মাসের মধ্যে তাঁদের ঢাকার বাড়ির সঙ্গে এক্সচেঞ্জ করে এখানে চলে এসেছিলেন রাজমোহন। তখন তার বয়স 29, মনীষের 3। মা, বাবা এবং তাঁর স্ত্রী মণিমালা তখনও বেঁচে ছিলেন। সেই যে এসেছিলেন, তারপর 41 বছর কেটে গেল। ঢাকার বাড়ির সঙ্গে অবশ্য এ বাড়ির তুলনা হয় না। সেগুন বাগিচায় প্রায় 1 বিঘে জায়গার মাঝখানে ছিল তাঁদের মাঝারি মাপের তেতলা। সামনের দিকে বিরাট বাগান, পেছনে পুকুর। ওখানেই রাজমোহনের জন্ম। জীবনের মূল শিকড়টা ঢাকার বাড়িতেই থেকে গেছে। কিন্তু 41টা বছর তো কম সময় নয়। পার্ক সার্কাসের এই বাড়িতে আসার পর বাবা মারা গেলেন। তার বছর 4 বাদে মা। মণিমালাও গত বছর তাঁদের ছেড়ে চলে গেছেন। মনীষ এখন 44 বছরের প্রৌঢ়। বিরাট মাল্টিন্যাশনাল কোম্পানির সে এক্সিকিউটিভ। পুত্রবধূ পরমা একটা কলেজে লিভ ভ্যাকেন্সিতে পড়াচ্ছে। আপাতত টেম্পোরারি, তবে শিগগিরই পার্মানেন্ট হয়ে যাবে। ওদের 1 ছেলে 1 মেয়ে, রাজা আর বুনা। রাজার এখন 18, সেন্ট জেভিয়ার্সে ইকোনমিক্স অনার্স নিয়ে ফার্স্ট ইয়ার। বুনার বয়স 16, সে এবার স্কুল ফাইনাল দেবে। রাজমোহন অনুভব করেন 41 বছরে তার অস্তিত্বের দ্বিতীয় একটি শিকড় পার্ক সার্কাসের এই বাড়িতে ধীরে ধীরে চারিয়ে গেছে। নভেম্বরের বিকেল দ্রুত জুড়িয়ে আসছে। রোদের রং এখন বাসি হলুদের মতো। চায়ে হালকা চুমুক দিতে দিতে অন্যমনস্কের মতো দূরে পার্কটার দিকে তাকিয়ে আছেন রাজমোহন। রোজ যা চোখে পড়ে, আজও ওখানে সেই একই ছবি। কিছু বয়স্ক মানুষ বেঞ্চে বসে আছে। কেউ কেউ সবুজ মাঠের চারপাশের বাঁধানো রাস্তায় অলস ভঙ্গিতে হাঁটাহাঁটি করছে। অজস্র বাচ্চা বল আর ব্যাট নিয়ে কম করে 10টা টেস্ট ম্যাচের আসর বসিয়ে দিয়েছে। রাজমোহনের মস্তিষ্কে অন্য দিনের মতো আজও এলোমেলো নানা ভাবনা ছায়া ফেলে যাচ্ছে। ইদানিং কিছুদিন ধরেই ঢাকার বাড়িটার কথা মনে পড়ে। অ্যালবামে রাখা পুরনো ফটোর মতোই স্মৃতির অনেকটাই আবছা হয়ে গেছে। তবু বড় ইচ্ছে হয় একবার ঢাকায় যান। গত জানুয়ারিতে তিনি 70 পেরিয়েছেন। এখনো যদি না যেতে পারেন, আর কখনো যাওয়া হবে না। হঠাৎ কলিং বেলের আওয়াজ কানে ভেসে আসে। নিশ্চয়ই রাজা কি বুনা তাদের কলেজ কিংবা স্কুল থেকে ফিরে এসেছে। জানলার বাইরে চোখ রেখেও রাজমোহন টের পান পরমা ওধারের সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছে। একটু পরে ফিরে এসে সে এ ঘরের দরজার সামনে দাঁড়ায়, ডাকে, বাবা। মুখ ফিরিয়ে তাকান রাজমোহন। পরমা বলে, ঢাকা থেকে এক ভদ্রলোক এসেছেন। নাম বললেন আব্দুল করিম। তাঁর সঙ্গে একটি ছেলে আর একটি মেয়েও এসেছে। আপনার সঙ্গে দেখা করতে চান। ব্যাপারটা প্রায় টেলিপ্যাথির মতো। কিছুক্ষণ আগে ঢাকার কথা ভাবছিলেন রাজমোহন, আর তখনই কিনা করিম সাহেবের খবর নিয়ে এলো পরমা। পার্ক সার্কাসের এই বাড়িটা 41 বছর আগে ছিল ওই করিম সাহেবদেরই। নিজের মধ্যে এক ধরনের উত্তেজনা অনুভব করেন রাজমোহন। ব্যস্তভাবে ইজি চেয়ারের থেকে উঠে পড়তে পড়তে বলেন, ওরা কোথায়? ওই নিচে ড্রয়িং রুমে বসিয়ে রেখে এসেছি। চলো চলো। শ্বশুরের সঙ্গে আবার একতলায় নামতে নামতে পরমার হঠাৎ কিছু মনে পড়ে যায়। সে বলে, এর সঙ্গে কি বাড়ি এক্সচেঞ্জ করে কলকাতায় এসেছিলেন? হ্যাঁ। রাজমোহন বলেন, তোমাকে বলেছিলাম, মনে আছে দেখছি।
পরমা উত্তর দেয় না, একটু হাসে শুধু। ড্রয়িং রুমে করিম সাহেব বসেছিলেন। তাঁর বয়স ৭৫-৭৬। খাড়া নাক, প্রায় ৬ ফিটের মতো হাইট, চুল দাড়ি সাদা ধবধবে, পরনে পায়জামা পাঞ্জাবি। বয়সের তুলনায় স্বাস্থ্য বেশ ভালোই বলা যায়। শিরদাঁড়া অবশ্য খানিকটা নুয়ে পড়েছে, গায়ের চামড়া আগের মতো টানটান নেই, চুলের রং একেবারে পাল্টে গেছে। এটুকু ছাড়া শরীরের ফ্রেম প্রায় ৪১ বছর আগের মতোই রয়েছে। করিম সাহেবের ডান পাশে ২০-২২ বছরের এক ঝকঝকে তরুণী, বাঁয়ে ১৫-১৬ বছরের একটি কিশোর। দুজনেরই পরনে জিন্স। মেয়েটি জিন্সের ওপরে ঢোলা শার্ট পরেছে, ছেলেটি পরেছে স্পোর্টসম্যানদের মতো গেঞ্জি। দেখেই বোঝা যায় দুজনের পোশাকই বিদেশি, মেড ইন ইউএস কিংবা ক্যানাডা। রাজমোহন ঘরে ঢুকতেই করিম সাহেব উঠে দাঁড়িয়ে তাঁকে গভীর আবেগে জড়িয়ে ধরেন। গাঢ় গলায় বলেন, ভালো আছেন তো? রাজমোহন বলেন, হ্যাঁ, বয়স তো কম হলো না, একরকম চলে যাচ্ছে। আপনার কথা বলুন। রাজমোহনকে বুকের ভেতর থেকে মুক্ত করতে করতে করিম সাহেব বলেন, আমারও তো একই কথা। একবার হার্ট অ্যাটাক হয়ে গেছে, বাঁ কাঁধে আর্থারাইটিস। ২ বছর আগে ছানি কাটিয়েছি, এরপর যেটুকু ভালো থাকা যায় তাই আছি। আই অ্যাম হ্যাপি বলে হাসতে থাকেন। বোঝা যায় আয়ুর শেষ প্রান্তে পৌঁছয়েও তার কোনো রকম তিক্ততা বা হতাশা নেই। কৌতুকের সঙ্গে অম্লরস মিশিয়ে তিনি জীবনের ভালো মন্দকে নিরপেক্ষভাবে গ্রহণ করেছেন। রাজমোহন হেসে হেসে বলেন, বসুন বসুন। দুজনে মুখোমুখি বসে পড়েন। তরুণী এবং কিশোরটিকে দেখিয়ে রাজমোহন বলেন, এরা নিশ্চয়ই নাতি নাতনি। করিম সাহেব মাথা হেলিয়ে জানান, তহমিনা অর্থাৎ তরুণীটি তার বড় ছেলের মেয়ে, কিশোরটি ছোট ছেলের ছেলে, তার নাম শামীম। তহমিনার মেডিকেল কলেজে 3rd ইয়ার চলছে। শামীম আসছেবার ম্যাট্রিকুলেশন পরীক্ষা দেবে। রাজমোহন বলেন, ওদের নিয়ে এসেছেন, বা খুব খুশি হয়েছি বলে পরমার সঙ্গে করিম সাহেবের আলাপ করিয়ে দেন। পরমা নমস্কার করে বলে, আপনার কথা বাবার কাছে অনেক শুনেছি, আপনারা গল্প করুন, আমি চা নিয়ে আসছি। পরমা চলে যাবার পর করিম সাহেব খুঁটিয়ে খুঁটিয়ে রাজমোহনের সংসারের যাবতীয় খবর নেন এবং নিজের কথাও বলেন। তাঁর 2 ছেলে 1 মেয়ে। বড় ছেলে বাংলাদেশ গভর্নমেন্টের বড় অফিসার, ছোট ছেলে ডাক্তার। মেয়ে ইকোনমিক্সে MA পাশ করার পর বিয়ে দিয়েছেন। মেয়ে জামাই টরন্টোতে রিসার্চ করছে। তাদের ছেলেপুলে হয়নি। পরমা প্রচুর কেক, সন্দেশ, নোনতা খাবার এবং চা নিয়ে এলো। করিম সাহেব শুধু একটি সন্দেশ তুলে নেন। খেতে খেতে বলেন, মিষ্টি আমার কাছে টোটালি নিষিদ্ধ, তবু এই তালশাঁস সন্দেশটা খাবো, অনেক দিন পরে খেলাম, লোভ সামলাতে পারছি না। খেতে খেতে বলেন, আমাদের দেখে নিশ্চয়ই খুব অবাক হয়েছেন। অল্প হেসে রাজমোহন বলেন, হ্যাঁ, তা একটু হয়েছি। হঠাৎ এভাবে, মানে চিঠি টিঠি না দিয়ে। বলতে বলতে থেমে যান। রাজমোহনের মনোভাব বুঝতে পারছিলেন করিম সাহেব। বলেন, ভেবেছিলাম আপনাদের সারপ্রাইজ দেব, কিন্তু ঢাকা এয়ারপোর্টে প্লেনে ওঠার পর চিন্তা হলো এবারই চিনতে পারবো কিনা। হয়তো ভেঙে ঠেঙে আরো বড় বাড়ি করেছেন, নইলে বিক্রি করে অন্য কোথাও চলে গেছেন। একটু থেমে বলেন, তারপর ভাবলাম প্লেনে যখন উঠেই পড়েছি, একবার গিয়ে দেখাই যাক, আপনাদের সঙ্গে যদি দেখা না হয়, পুরনো বাড়ির জায়গায় যদি নতুন বাড়ি উঠে থাকে, আবার ঢাকায় ফিরে যাব। রাজমোহন চুপ করে থাকেন। করিম সাহেব বলেন, ভাগ্য ভালো বলতে হবে, বাড়িটা সেই রকমই আছে। জানেন রাজমোহন ভাই,
বেশ কিছুদিন ধরে বড় ইচ্ছে হচ্ছিল একবার এখানে আসি। এ বাড়িতে আমাদের 3টে জেনারেশন থেকে গেছে। আমার জন্ম এখানে, শাদিও এ বাড়িতে, 2 ছেলের জন্ম হয়েছে। কত স্মৃতি! আবেগে তাঁর কণ্ঠস্বর কাঁপতে থাকে। জীবন তো শেষ হয়ে এলো। আরে কবে মাটির তলায় চলে যাব ঠিক নেই। ভাবলাম বাপ দাদার ভিটে শেষবারের মতো দেখে আসি। বুঝলেন কি না, নারীর টান। করিম সাহেবের আবেগ রাজমোহনের মধ্যেও ছড়িয়ে পড়ছিল। আস্তে আস্তে তিনি মাথা নাড়েন। করিম সাহেব আবার বলেন, তাহমিনা আর শামীমকেও জোর করে নিয়ে এলাম। প্রতিটি মানুষের জানা দরকার তার রুটটা কোথায়, দুনিয়ার কোথায় তার অরিজিন। আরে সেটা না জানলে কি চলে? পার্টিশন না হলে এখানেই ওরা জন্মাতো, এখানেই থাকতো। রাজমোহন বলেন, হ্যাঁ, ঠিকই বলেছেন, কিন্তু কি আপনাদের মালপত্র কোথায়? দুপুরে এসে পার্ক স্ট্রিটের একটা হোটেলে উঠেছি। সুটকেস টুটকেস তো ওখানেই রেখে এসেছি। ক্ষুব্ধ স্বরে রাজমোহন বলেন, এটা কিরকম হলো? এ বাড়ি যেমন আমাদের তেমনি আপনাদেরও। আমরা 41 বছর আছি, আর আপনারা জেনারেশনের পর জেনারেশন কাটিয়ে গেছেন। আমার নাতি নাতনি স্কুল কলেজ থেকে ফিরে আসুক, তাহমিনা আর শামীমের সঙ্গে গিয়ে হোটেল থেকে আপনাদের লাগেজ নিয়ে আসবে। আরে যে কদিন কলকাতায় আছেন আমাদের কাছেই থাকবেন। পরমাকে বলেন, এদের থাকার ব্যবস্থা করে দাও বৌমা। পরমা বলে, হ্যাঁ দিচ্ছি বাবা। ওদের কথাবার্তার মধ্যে রাজা এবং বুনা ফিরে আসে। বুনার গায়ে স্কুল ড্রেস, রাজার পরনে জিন্স আর শার্ট। তাদের সঙ্গে করিম সাহেবদের আলাপ করিয়ে দেওয়া হয়। রাজারা করিম সাহেবকে মাথা ঝুঁকিয়ে নমস্কার করে। তাহমিনাদের উদ্দেশ্যে বলে, হাই। শামীম এবং তাহমিনা এতক্ষণ চুপচাপ 2 বৃদ্ধের বকর বকর শুনে যাচ্ছিল। দেখে মনে হয় ওদের নিজস্ব এলাকা থেকে টেনে হিঁচড়ে এমন একটা আবহাওয়ায় এনে ফেলা হয়েছে যেখানে একেবারেই আরাম বোধ করছে না। রাজাদের দেখে দুজনের মুখ চোখের চেহারা একেবারে বদলে যায়। হাত নেড়ে শামীমরা বলে, হাই। করিম সাহেব মজার গলায় বলেন, আরে এখানেও হাই টাই চলছে নাকি? রাজা হেসে হেসে বলে, চলবে না কেন, ওটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ফর দ্য ইউথ। শামীম, তাহমিনা এবং বুনা সঙ্গে সঙ্গে মাথা ঝাঁকিয়ে সায় দেয়। রাজমোহন বলেন, তোমাদের কিছুই বুঝি না বাবু। জেনারেশন আর কমিউনিকেশন গ্যাপ। আরে ঠিক আছে ঠিক আছে, তোকে আর বুনাকে একটা কাজ করতে হবে। কি? ওই গ্যারেজ থেকে গাড়ি বার করে তাহমিনাদের নিয়ে ওদের হোটেলে যাবে। ওখানে ওদের মালপত্র রয়েছে, সেগুলো আনতে হবে। ফাইন। ও একটা কথা মনে রেখো। বলো। যাবে আর আসবে, জোরে ড্রাইভ করবে না। রাজা রগর করে বলে, দাদু, তোমাদের যা বয়স তাতে এখন ব্যাক গিয়ারে চলছো, আমাদের একটু ফরওয়ার্ড মোশনে চলতে দাও। করিম সাহেব বলে ওঠেন, আরে আমার নাতি নাতনিরাও ঠিক একই কথা বলে, এখনকার ছেলেমেয়েরা সব একরকম। রাজমোহন রাজাকে লক্ষ্য করে বলেন, তোমাকে যা বললাম তাই করবে। তাঁর চোখে মুখে এবং কণ্ঠস্বরে দৃঢ়তা। রাজমোহনের দিকে এক পলক তাকিয়ে হেসে ফেলে রাজা। একেবারে চিফ অফ দ্য আর্মি স্টাফের হুকুম। আরে বাবা ঠিক আছে, তাড়াতাড়ি ফিরে আসবো, র্যাশ ড্রাইভ করবো না, ডোন্ট ওয়ারি। পরমার দিকে ফিরে বলে, মা, ভীষণ খিদে পেয়েছে, এখনই খেতে দাও। বুনা ওধার থেকে বলে, আমাকেও দিয়ে দাও মা, ওপর থেকে স্কুল ড্রেসটা চেঞ্জ করে আসি, বলে ড্রয়িং রুম থেকে বেরিয়ে যায়। 5 মিনিট পর দোতলা থেকে যখন নেমে আসে, তার পরনেও জিন্স আর শার্ট। কোনো স্বয়ংক্রিয় নিয়মে একবার নিজের নাতি নাতনি আর পরক্ষণেই করিম সাহেবের নাতি নাতনির দিকে তাকান রাজমোহন।
না, এই জেনারেশনের পোশাক টোশাকের দিক থেকে ঢাকা এবং কলকাতার মধ্যে কোনো তফাৎ নেই। ঝড়ের বেগে খাওয়া সেরে তহমিনাদের নিয়ে চলে যায় রাজা। করিম সাহেব বলেন, মডার্ন জেনারেশনের ছেলে মেয়েরা, সে ঢাকাতেই হোক আর কলকাতাতেই হোক, সব এক ছাঁচ থেকে বেরিয়ে এসেছে। ভাগ্যিস রাজা আর বুনাকে পাওয়া গেল, নইলে ঢাকায় ফিরে যাওয়ার জন্য শামীমরা আমাকে পাগল করে ফেলত। সস্নেহে হাসেন রাজমোহন, বলেন, হ্যাঁ চলুন ওপরে যাওয়া যাক। সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে উঠতে অসীম ঔৎসুক্যে চারদিকে তাকাতে থাকেন করিম সাহেব। সিঁড়ির পাশে যে লোহার গ্রিলের রেলিং, তার মাথায় কাঠের কারুকাজ করা ঢাকনা। গভীর মমতায় তার ওপরে হাত বুলোতে বুলোতে করিম সাহেব বলেন, আমার নানার আব্বাজান ভারী শৌখিন মানুষ ছিলেন। রেলিংয়ে সিমেন্ট ঢালতে দেননি, চীনে ছুতোর ডেকে বার্মা টিক বসিয়েছিলেন। এবারই যত দরজা জানলা সব বার্মা টিকের। দোতলায় নিজের ঘরে এনে করিম সাহেবকে পুরনো আমলের একটা চেয়ারে বসান রাজমোহন। পরমা তাঁদের সঙ্গে সঙ্গে এসেছিল। নিজের ইজি চেয়ারটিতে বসতে বসতে পুত্রবধূকে তিনি বলেন, করিম সাহেবকে আমার ঘরেই ব্যবস্থা করে দিও, বাড়তি সিঙ্গেল বেড খাট আছে না? পরমা জানায়, আছে, হারুকে দিয়ে ওটা এ ঘরে এনে বিছানা করে দেবে। আচ্ছা। রাজমোহন করিম সাহেবকে বলেন, আর এক কাপ চা হবে নাকি? করিম সাহেব বলেন, এখন আর খাবো না, বেশি চা খেলে রাত্রিরে ঘুম হয় না। আচ্ছা তাহলে থাক। এদিকে সন্ধে নেমে গিয়েছিল। নভেম্বরের মাঝামাঝি এই সময়টায় বিকেলের পর থেকেই মিহি কুয়াশা পড়তে শুরু করে। দূরের পার্ক এবং সামনের রাস্তাটা এর মধ্যে ঝাপসা হয়ে গেছে। অবশ্য রাস্তার আলো জ্বলে উঠেছে, তবু বাইরে কোনো কিছুই তেমন স্পষ্ট নয়। পরমা সুইচ টিপে ঘরের টিউবলাইট জ্বেলে দেয়, তারপর বলে, আমি এখন যাই, হারুকে বাজারে পাঠাতে হবে, কিছু দরকার হলে ডাকবেন। রাজমোহন বলেন, আচ্ছা। পরমা চলে যায়। এবার কুণ্ঠিতভাবে করিম সাহেব বলেন, এই হঠাৎ এসে আপনাদের ব্যস্ত করে তুললাম, হোটেলে। রাজমোহন তাকে থামিয়ে দিয়ে বলেন, দয়া করে এই কথাটা আর মুখে আনবেন না। করিম সাহেব হেসে ফেলেন, আপনাকে নিয়ে না আর পারা যায় না। খানিকক্ষণ দুজনে পুরনো স্মৃতির মধ্যে ডুবে যান। দেশভাগের কথা, দাঙ্গার কথা, পূর্বপুরুষদের ভিটে মাটি থেকে উচ্ছেদ হওয়া শরণার্থীদের কথা নতুন করে তাদের মনে পড়ে যায়। এরকম একটা দুঃসহ সময়ে কিভাবে বাড়ি এক্সচেঞ্জ করে চিরকালের মতো তাঁরা এপার থেকে ওপারে এবং ওপার থেকে এপারে এসেছিলেন, সেই সব ছবি তাঁদের সামনে অদৃশ্য কোনো টিভি স্ক্রিনে ফুটে উঠতে থাকে। ঘরের বাতাস ক্রমশ ঘন বিষাদে ভারী হয়ে যায়। একসময় রাজমোহন বলেন, চলুন করিম সাহেব, আপনার বাড়িটা একবার ঘুরে দেখবেন। 2 বছর বাদে বাদে রং করা ছাড়া আমরা কিছুই বদলাইনি। খাট, আলমারি, টেবিল, চেয়ার যেমন রেখে গিয়েছিলেন ঠিক তেমনই রয়েছে। এই বাড়ি যখন এক্সচেঞ্জ করা হয় কিছুই নিয়ে যাননি করিম সাহেব। আসবাবপত্র সবই ফেলে রেখে খালি হাতে পায়ে চলে গিয়েছিলেন। রাজমোহনরাও ঢাকার বাড়ি থেকে এক টুকরো কাঠও আনতে পারেননি। করিম সাহেব বলেন, আজ থাক, কাল নাতি নাতনি দুটোকে নিয়ে সব দেখব। একটু চুপচাপ। তারপর রাজমোহন বলেন, একটা কথা জানতে বড় ইচ্ছে করে। উৎসুক চোখে তাকান করিম সাহেব, জিজ্ঞেস করেন, কি? আমাদের ঢাকার বাড়িটা কি সেই রকমই আছে?
শুনেছি ঢাকা নাকি একেবারেই বদলে গেছে। ঠিকই শুনেছেন, তবে আপনাদের বাড়িটা এখনো পর্যন্ত আগের মতোই রেখেছি। তবে আর কতদিন পারবো বুঝতে পারছি না। কেন বলুন তো? আপনাদের বাড়িতে প্রায় 1 বিঘে জায়গা। কনস্ট্রাকশন কোম্পানির লোকেরা রোজ এসে জ্বালিয়ে মারছে। ওখানে মাল্টি স্টোরিড বাড়ি করতে চায়। ছেলে মেয়ে নাতি নাতনি সবাইকে একটা করে বড় ফ্ল্যাট তো দেবেই, তাছাড়া কয়েক লাখ টাকা নগদও দেবে। ছেলেরা রাজি হওয়ার জন্যই আমার উপরে প্রেশার দিচ্ছে। হুবহু এক ব্যাপার। এখানকার প্রমোটাররা এবং মনীষ কিভাবে তাকে হাই রাইজ বাড়ি করার জন্য চাপ দিয়েছে রাজমোহন জানিয়ে দেন। তারপর বিমর্ষ মুখে বলেন, দিনকাল পুরোপুরি বদলে গেছে। পূর্বপুরুষদের স্মৃতির প্রতি একালের ছেলে মেয়েদের আর কোনো ফিলিংস নেই। একই রকম আক্ষেপ শোনা যায় করিম সাহেবের কথায়। সায় দিয়ে তিনি বলেন, যা বলেছেন রাজমোহন ভাই, 47-এ যখন ঢাকায় যাই, আমার বড় ছেলের বয়স 10, ছোটর 6, মেয়ের জন্ম তো ওখানেই। এতগুলো বছর যেখানে কাটলো সেই বাড়ির ওপর ওদের এতটুকু মায়া নেই। আমি মারা গেলে 1 মাসও কাটবে না, ছেলেরা ওই বাড়ি প্রমোটারদের হাতে তুলে দেবে। আস্তে আস্তে মাথা নাড়েন রাজমোহন। করিম সাহেব বলেন, একটা কথা বলছিলাম, কদিনের জন্য সবাইকে নিয়ে একবার ঢাকায় আসুন। তারপর গেলে হয়তো বাপদাদার স্মৃতিচিহ্ন আর দেখতে পাবেন না। করিম সাহেবের একটা হাত নিজের করতলে তুলে নিয়ে রাজমোহন বলেন, কিছুদিন ধরে এই কথাটাই ভাবছিলাম। যাব, খুব শিগগিরই একবার ঢাকায় যাব। তার আগে আপনাকে চিঠি লিখে জানাবো। দোতলায় রাজমোহনের ঘরে ছোট খাট আনিয়ে করিম সাহেবের জন্য বিছানা করে দিয়েছে পরমা। এই ঘরের সামনে দিয়ে প্যাসেজ চলে গেছে। ওটার শেষ মাথায় পাশাপাশি 3টে ঘর। একটা ঘর রাজার, একটা বোনার, আর তৃতীয়টি মনীষ এবং পরমার। ঠিক হয়েছে, বোনার ঘরে তাহমিনা আর সে থাকবে, রাজার ঘরে তার সঙ্গে থাকবে শামীম। 9:30 বাজতে চলল। রাজমোহন এবং করিম সাহেব এক নাগাড়ে কথাই বলে যাচ্ছেন। সন্ধ্যার আগে সেই যে রাজারা হোটেলে চলে গিয়েছিল, এখনো ফিরে আসেনি। হঠাৎ তাদের সম্বন্ধে সচেতন হলেন রাজমোহন। বলেন, আরে এখান থেকে পার্ক স্ট্রিটে যেতে আসতে 20 মিনিটও লাগে না, আরও না হয় আধ ঘন্টা বেশি দেওয়া গেল। গেছে সেই 6টায়। 3.5 ঘন্টা ধরে কি করছে ওরা? করিম সাহেব হাসেন, বলেন, হোটেল থেকে মালপত্র নিয়ে নিশ্চয়ই ঘুরে বেড়াচ্ছে। আরও আধ ঘন্টা বাদে 10টা পার করে রাজারা হই হই করতে করতে ফিরে আসে। রাজমোহন বলেন, কি আশ্চর্য, তখন বলে দিলাম যাবি আর আসবি, এতক্ষণ লাগলো ফিরে আসতে। রাজা বলে, বারে, শামীমরাই প্রথম কলকাতা এলো, আমাদের সিটিটা ওদের ঘুরিয়ে দেখাচ্ছিলাম। জোরে ড্রাইভ করিসনি তো? তোমার মাথায় ওই ব্যাপারটা ফিক্সেশনের মতো আটকে আছে। তাহমিনা শামীমকে জিজ্ঞেস করো, 10 কিলোমিটারের বেশি স্পিড তুলিনি। মাননীয় গ্র্যান্ডফাদারের হুকুমটা মানতে হবে না? ফাইলামও করতে হবে না, অনেক রাত হয়ে গেছে। হাত মুখ ধুয়ে সবাই খাওয়ার ঘরে চলে এসো। করিম সাহেবের হঠাৎ কিছু মনে পড়তে ব্যস্তভাবে বলেন, মনীষ তো এখনো অফিস থেকে ফিরল না। রাজমোহন বলেন, অফিসের কাজে ও দিল্লি গেছে, 7 দিন পর ফিরবে। ও, তাহলে তো ওর সঙ্গে দেখা হলো না। খাওয়া দাওয়ার পর করিম সাহেবকে নিয়ে নিজের ঘরে আসেন রাজমোহন। নিচু টেবিলে 2টো কাচের গেলাস এবং জল রেখে যায় পরমা।
আর রাজা তাহমিনা, শামীম আর বোনাকে নিয়ে তার ঘরে ঢোকে। বোঝা যাচ্ছে বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে ওরা যে যার জায়গায় শুতে যাবে। করিম সাহেব সস্নেহে বলেন, 4 জনের বেশ ভাব হয়ে গেছে দেখছি। রাজমোহন বলেন, বার্ডস অফ দ্য সেম ফেদার। ফেদার না ফ্লক, কোনটা যেন? 2। করিম সাহেব মজার গলায় বলেন। কিছুক্ষণ এলোমেলো গল্প করে দুজনে পাশাপাশি খাটে শুয়ে পড়েন। রাজার ঘরে এই মুহূর্তে হালকা করে পপ মিউজিকের রেকর্ড চালিয়ে 4 জনে হুল্লোড় চালাচ্ছে। ওদের কথা এখান থেকে স্পষ্ট শুনতে পাচ্ছেন রাজমোহনরা। রাজা বলছে, 3rd ওয়ার্ল্ডের সিটিগুলোতে কোনো চার্ম নেই। আমার এক মামা ওয়েস্ট জার্মানিতে আছে, বিয়েটা পাশ করতে পারলেই তার কাছে চলে যাব। মোনা বলে, তুই আগে যা, 5 বছর পর আমিও যাচ্ছি। তাহমিনা জানায় তার পিসিও কানাডায় এবং তার আর শামীমের জন্য ব্যবস্থা করে রেখেছেন। 2-1 বছরের মধ্যে তারাও টরন্টো চলে যাচ্ছে। করিম সাহেব বলেন, শুনছেন? রাজমোহন বলেন, হুঁ। রাজাদের কথা শুনতে শুনতে একসময় দুজনে ঘুমিয়ে পড়েন। পরদিন ব্রেকফাস্টের পর দেখা যায় রাজারা 4 জন বাইরে বেরোবার জন্য তৈরি হচ্ছে। করিম সাহেব বলেন, এ কি 4 মাস্কেটিয়ার্স এই সকালবেলায় কোথায় যাচ্ছ? রাজা বলে, আমার আর বোনার বন্ধুদের সঙ্গে তাহমিনা আর শামীমের আলাপ করিয়ে দেব। কাল রাত্রিরে আমরা প্রোগ্রাম করে ফেলেছি, হোল ক্যালকাটা চষে ফেলব। কিন্তু তোমার কলেজ, বোনার স্কুল নেই? আজ থেকে আমাদের কলেজ 4 দিন ছুটি, বোনাদেরও তাই। তো তোমরা ফিরবে কখন? সেই রাত্রিরে, আমরা বাইরে খেয়ে নেব। কিন্তু আমি যে ভেবেছিলাম তাহমিনা আর শামীমকে আজ বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তাহমিনা বলে, পরে দেখব দাদা, বলে প্রায় ঝড় তুলে রাজাদের সঙ্গে বেরিয়ে যায়। করিম সাহেবকে বড় হতাশ এবং ক্ষুব্ধ দেখায়। কিছুক্ষণ পর রাজমোহনের সঙ্গে তিনি বাড়িটা ঘুরে ঘুরে দেখতে থাকেন। মনে পড়ে যায় দোতলায় দক্ষিণের ঘরটায় তার আব্বা আর আম্মা থাকতেন। পাশের ঘরে তিনি এবং তাঁর স্ত্রী। বিয়ের পর নতুন পত্নীকে নিয়ে প্রথম এ ঘরেই এসেছিলেন। স্ত্রী আর নেই। ঢাকায় যাবার পর আর মোটে 15টা বছর বেঁচেছিলেন। একতলায় থাকতেন তাঁর এক বিধবা ফুপু আর নানা। তাঁরাও আজ আর কেউ নেই, সবারই এন্তেকাল হয়েছে। মায়াবী আত্মার মতো ঘুরতে ঘুরতে করিম সাহেব নিচে নেমে সোজা পেছনের বাগানে চলে আসেন। 41 বছর আগের প্রায় সবগুলো গাছ এখনও টিকে আছে। শিয়ালদার এক মেলা থেকে চারা কিনে এনে তিনি, তার মা, স্ত্রী এবং আব্বাজান নানা রকমের আম, গোলাপজাম, বাতাবি লেবু, জামরুল আর কালো জামের গাছ লাগিয়েছিলেন। তাঁদের পরিবারের সবারই গাছের খুব শখ। জাতিস্বরের মতো তিনি প্রতিটি গাছ আলাদা আলাদা চিনতে পারলেন। তার পেছনে পেছনে যে রাজমোহন ঘুরছেন সেদিকে খেয়াল নেই করিম সাহেবের। পূর্বপুরুষের এই বাড়ি, যেখানে তার বিন্দুমাত্র সত্য নেই, তাকে যেন আচ্ছন্ন করে ফেলেছে। দেখতে দেখতে দিন 3 কেটে গেল। এর মধ্যে একদিনও ভালো করে তাহমিনাদের বাড়িটা দেখাতে পারলেন না করিম সাহেব। রোজই রাজাদের সঙ্গে বেরিয়ে যায় ওরা, ফেরার কিছুমাত্র ঠিক থাকে না। যেটুকু সময় বাড়ি থাকে সারাক্ষণ হুল্লোড়। রাজা আর বোনার বন্ধুরা ঝাঁকে ঝাঁকে সকালে কি দুপুরে কি সন্ধ্যায় আনা দেয়। রাজমোহন এবং করিম সাহেব যখন 41 বছর আগে স্মৃতির জগতে ফিরে যান, ওরা তখন কম্পিউটার, পপ মিউজিক, ক্রিকেট, ওয়ার্ল্ড কাপ, ওয়েস্ট জার্মানি, জাপান, কানাডা, আমেরিকা ইত্যাদি নিয়ে বহুদূরের চমকপ্রদ এক পৃথিবীর দিকে উদ্ভ্রান্তের মতো ছুটে চলেছে। ওদের কোনো পিছুটান নেই। 5 দিন পর করিম সাহেবদের প্লেনে তুলে দেবার জন্যে রাজমোহনরা সবাই দমদমে এলেন। করিম সাহেব রাজমোহনের দুহাত ধরে আন্তরিক গলায় বলেন, বেশি দেরি করবেন না, যত তাড়াতাড়ি পারেন একবার ঢাকার বাড়িটা দেখে যাবেন।
রাজমোহন বলেন, হ্যাঁ, যাব, নিশ্চয়ই যাব। কটা দিন ভারী চমৎকার কাটল, কিন্তু একটা বড় আফসোস থেকে গেল রাজমোহন ভাই। কি? কিছুটা দূরে রাজা, তহমিনা, শামীম আর বোনা হেসে হেসে প্রচুর কথা বলছিল। নাতি নাতনিকে দেখিয়ে করিম সাহেব বলেন, পূর্বপুরুষদের বাড়িঘর ওরা ভালো করে দেখলই না, নিজের অরিজিন সম্পর্কে ওদের কোনো টানই নেই, একেবারে রুটলেসের দল। করিম সাহেবের দুঃখটা বুঝতে পারছিলেন রাজমোহন। গাঢ় বিষাদ তাঁর মধ্যেও ছড়িয়ে পড়তে থাকে। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokotharasor.org, GOLPOKOTHARASOR.org।